সীমান্তের ওই পারে নন অ্যাক্টর আরকান আর্মিরাই বিক্রি করতেছে। আরকান আর্মিরা যখন রোহিঙ্গারা বাংলাদেশে প্রাণ বাঁচাতে চলে আসার পরে আরকান আর্মি নামক এই সন্ত্রাসী গোষ্ঠী একটা স্বপ্ন দেখেছে, তারা আরকান রাজ্যটি স্বাধীন করে রাখাইন স্টেট বানাবে। সে আরকান আর্মিতে যুক্ত আছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনের সবচাইতে বেশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবকরা। এখানে মিজোরাম, আসাম, ভারত থেকেও তারা এসে এখানে তারা সংগঠনগুলা করেছে। আবার তাদের সহযোগী সংগঠন আছে, যেমন জেএসএস, কুকিচিন জেএসএস, আর কিছু শান্তি বাহিনী নামে পরিচিত অশান্তির বাহিনীগুলো। এই যে পাহাড়ে সংগঠিত ক্ষুদ্র ক্ষুদ্র এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো আরকান আর্মির সহযোগী। তারা একই ধর্মাবলম্বী, একই সাথে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালানো। এখান থেকে তাদের উৎপত্তি, তাদের স্বপ্ন একটা, রোহিঙ্গাদের ফেলে আসা ভিটে মাটি, বিশাল এক খালি জায়গা, সেই খালি জায়গাটি তারা দখল করে পুনরায় একটি রাখাইন স্টেট নামের একটি রাষ্ট্র তারা গঠন করবে। সে রাষ্ট্রে একমাত্র বুদ্ধ ধর্মাবলম্বী, শুধুমাত্র মগ, সাক, রাখাইন, মুরং, বম, কেয়াং এই জাতীয় তাদের জনগোষ্ঠীগুলা নিয়ে তারা একটি রাষ্ট্র গঠন করবে। সেই দীর্ঘ পরিকল্পনা থেকে রোহিঙ্গারা আসার পরে পরে তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে লড়াই শুরু করে দিয়েছে। এই লড়াইয়ে তারা এখনো পুরোপুরি জিতেনি, তবে আরকানের কয়েকটি জেলা এখন তাদের নিয়ন্ত্রণে। এখানে তারা নিয়ন্ত্রণ করার পরে আমাদের বাংলাদেশের কক্সবাজার বান্দরবনের সীমান্ত পালংখালী থেকে তুম্বুরু, আষাঢ়তলী, বড়ইতলী, ওইদিকে একেবারে লেবুছড়ি, বাইশপাড়ি, এই এলাকাগুলো, নাইক্যমচড়ির এলাকাগুলিতে আরকান আর্মিরা এখন মাইন ফুতে রেখে অনেক যুবকের পা চলে যাচ্ছে তাদের মাইনে। তাদের লক্ষ্য উদ্দেশ্য রোহিঙ্গারা যাতে পুনরায় তাদের রাষ্ট্রে ফিরতে না পারে, বা রোহিঙ্গাদের যে বিদ্রোহী গোষ্ঠী বা স্বাধীনতাকামী যে গোষ্ঠীটি, তারা যাতে তাদের রাষ্ট্রে গিয়ে যুদ্ধ চালাতে না পারে, সেই লক্ষ্যে কিন্তু তারা মাইনগুলো ফুতে রাখে। আমাদের বাংলাদেশের কথা বলি, আমরা কক্সবাজারে বসবাস করি। কক্সবাজারের উখিয়া টেকনাফের আমাদের অসংখ্য মানুষের বসবাস। আমাদের এখানে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। 2016 এবং 2017 সালে যে রোহিঙ্গাগুলো বাংলাদেশে অনুপ্রবেশ করেছে প্রাণ বাঁচাতে, তাদের সংখ্যা এখন প্রায় 15 লাখেরও বেশি। আমরা যদি বারবার এগুলা আলোচনার কেন্দ্রে না আনি, শিরোনামের বাইরে যদি এসে আমরা এই রোহিঙ্গাদের গল্প, এই ঘটনাগুলো, গণহত্যাগুলো বারবার যদি গণমাধ্যমে তুলে ধরা না হয়, বা আমরা বিভিন্ন ফেসবুক, ইউটিউব, টুইটার সবখানে যদি এই আলোচনা আমরা না আনি, তাহলে রোহিঙ্গা সংকট সমাধান সহজে হবে না। জাতীয় সংঘের অধিবেশনের জন্য বাংলাদেশ থেকে আজকে সরকারি একটি টিম গিয়েছে। তার মধ্যে এনসিপি, জামাত এবং সরকারের নিজস্ব মানুষ সহ সবাই জাতীয় সংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশ ছেড়েছে। তো আমরা আশা রাখবো এখানে সবচাইতে বেশি রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি আলোচনায় আনতে হবে। রোহিঙ্গা সংকট সমাধান এটি শুধু বাংলাদেশের নয়, এখন এই রোহিঙ্গা সংকট এটি আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একটু খেয়াল করে দেখেন, এই মানুষগুলোর নির্যাতনের কথা আমরা ভেবেছি কিনা। বারবার তাদেরকে নিপীড়ন করে তারা বারবার বাংলাদেশে পালিয়ে আসে, কারণ আশেপাশে আর কোনো রাষ্ট্র মুসলিম ধর্মের বা মুসলমান ইসলাম ধর্মের নয় বিদায় তারা অন্যদিকে যেতে তেমন সাহস পায় না। আর আরকান, বিশেষ করে মিয়ানমারের এই আরকান রাজ্যটি বাংলাদেশের সীমানার সাথে ঘেঁষা, সে কারণে তাদেরকে নিপীড়ন করলে তারা নাফ নদী পার হয়ে বাংলাদেশে চলে আসে। সবচাইতে রোহিঙ্গার বোঝাটা বাংলাদেশে বেশি বহন করতে হয়। এটা সেই দীর্ঘ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রোহিঙ্গার দল বাংলাদেশে আসতেছে, এখনো আসতেছে। এটার কমার উপায় নাই, উপায় আমাদের থেকে বের করতে হবে। এই যে রোহিঙ্গা সংকট, রোহিঙ্গা আসা, অনুপ্রবেশ করা, এখানে লাভ ক্ষতিগুলো আমরা মিলাই দেখলে নিয়মিত আমরা অবাক হয়ে যাব যে রোহিঙ্গা আসার পর থেকে পর্যাপ্ত অপহরণ বেড়েছে, খুন গুম বেড়েছে। এই বিগত 2 মাসের ব্যবধানে সীমান্তবর্তী এলাকার 34 বিজিবি, 11 বিজিবি, 64 বিজিবি এই ব্যাটালিয়নগুলো আপনারা দেখেন, এপিবিএন, থানা পুলিশ, জেলা পুলিশ, কক্সবাজারের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেকটা বাহিনী, সেখানে সেনাবাহিনী, রামুর 10 পদাতিক ডিভিশন সব মিলিয়ে অসংখ্য ইয়াবা উদ্ধার করেছে। অপরাধীদেরকেও গ্রেফতার করেছে, চোরাচালান কারবারিদেরকেও ধরেছে, মানব পাচারকারীদেরকেও ধরেছে। আপনারা এগুলা দেখেন। আমার ইনভেস্টিগেশন থেকে আমি স্পষ্ট দেখলাম বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড সব মিলিয়ে অসংখ্য ইয়াবা উদ্ধার করেছে। প্রতিদিন 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এভাবে যে ইয়াবাগুলা বিজিবি গ্রেফতার করতেছে, উদ্ধার করতেছে। লোক গ্রেফতার করার পরে এত সংখ্যা ইয়াবা, এগুলা যদি বিজিবির নজরে না আসতো, বিজিবি যদি গ্রেফতার না করত বা উদ্ধার না করত, তাহলে কি পরিমাণ ইয়াবাগুলো সে 1-1.5 মাসের মধ্যে সারা বাংলাদেশে ছড়িয়ে যেত। এই সংখ্যা যদি একত্রিত করা হয়, যেমন বিজিবির অভিযানের গুলা, কোস্টগার্ডের অভিযানের গুলা, সেনাবাহিনীর অভিযানের গুলা, পুলিশের অভিযানের গুলা, এগুলা সবগুলা যদি মিলিয়ে একটি সংখ্যা দাঁড় করায়, দেখবেন বিশাল এক সংখ্যা হবে আবার বর্তমানে যেগুলা উদ্ধার হয়েছে, গ্রেফতার হয়েছে। এতগুলা ইয়াবা, আন্তর্জাতিক একটি নির্দেশনা আছে, মাইন পুঁতে রাখার বিষয়টি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল, যে সীমান্তে মাইন পুঁতে রাখা। এটি আবার বাংলাদেশ ভারতের সীমান্তে তেমনটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র মিয়ানমারের এই সীমান্তে। এ আরকান আর্মিরা, এই মগ সন্ত্রাসীরা অসংখ্য মাইন পুঁতে রেখেছে, যেখানে আমাদের হাতি মারা যাচ্ছে, রাকাল ছেলেরা পা হারাচ্ছে, রাকালরা তাদের ক্ষেত কামারে যেতে পারছে না, সীমান্তে গেলেই যে মাইন বিস্ফোরণ হয়ে তাদের পা গুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এভাবে সীমান্তের এই বিষয়গুলো আমরা যদি গুরুত্ব দিই, দেখবেন সামান্য একটি নন অ্যাক্টর, তাদের এখনো রাষ্ট্র স্বাধীন হয়নি, স্বাধীনতা ঘোষণা করতে পারবেও না। রোহিঙ্গাদের ভিটে মাটিগুলা দখল করে বসে আছে, যাতে রোহিঙ্গাদের রিপার্টিশন বাধাগ্রস্ত হয়। এখন রোহিঙ্গাদের রিপার্টিশন বা ফিরে যাওয়ার বাধাগ্রস্তটার মূল কারণ এখন আরকান আর্মি। অসংখ্য ইয়াবা রোহিঙ্গা যুবক এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার চোরা কারবারিদেরকে ব্যবহার করে তারা বাংলাদেশে ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে, গরু দিচ্ছে, আইস দিচ্ছে। এগুলার বিনিময়ে যে অর্থ, যে টাকা তারা পাচ্ছে, সেগুলো দিয়েই তারা মিয়ানমারের সরাসরি সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। অন্যদিকে রোহিঙ্গাদের বসত বিড়াতে গিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে বাকি 2-3 লক্ষ যে রোহিঙ্গা এখনো আরকানে আছে, তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। যেটির উদাহরণ 2024 সালে 1,60,000 রোহিঙ্গাকে আবারও আরকান আর্মিরা নিপীড়ন, নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে। এর আগে 2016-17 সালে নির্যাতনটি মিয়ানমার সরকার চালিয়েছিল। মিয়ানমার সরকারের নির্যাতন, নিপীড়ন কারণে অসংখ্য রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। শুধু রোহিঙ্গারা আসতেছে, এটার সমাধান কোথায়? এই সংকটের সমাধান কোথায়? আমরা যদি এটা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে না আসি, তাহলে এই সংকট সমাধান হবে না। এখন বাইরের রাষ্ট্র থেকে এনজিওরা এসেছে, আমাদের স্থানীয় কিছু যুবকদেরকে চাকরি দিয়েছে, এখানে অনেক টাকা বিনিয়োগ করছে, বিভিন্ন রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র সবকিছু দিচ্ছে। তাতে আমাদের লাভের চেয়ে ক্ষতি হচ্ছে। এই রোহিঙ্গা জনগোষ্ঠীটি, এই নিরীহ গোষ্ঠীটিকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া। তারা ফিলিস্তিনির মতো। ফিলিস্তিনিরা যেমন নির্যাতিত, তার চেয়ে বেশি নির্যাতিত আরকানিরা।
আরকানিদের নির্যাতনগুলো আস্তে 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 100 বছর ধরে করতেছে, আর ফিলিস্তিনের নির্যাতনগুলো খুব তাড়াহুড়ার মধ্যে 2 বছরের ব্যবধানে প্রায় 70-75 হাজার মানুষ তারা মেরে ফেলেছে। সেজন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেগুলা এসেছে। আর আরকানে কোনো আন্তর্জাতিক মিডিয়া মিয়ানমার সরকার এলাও করে না, যেতে দেয় না। রয়টার্স, বিবিসি, আল জাজিরা কিছুটা তুলে এনে, কিন্তু সেখানকার ভিডিও পাওয়া খুব মুশকিল। কারণ আরকানে বাংলাদেশের মিডিয়ারাও যেমন ঢুকতে পারে না, আন্তর্জাতিক কোনো মিডিয়ারাও সেখানে যেতে পারে না, মিয়ানমার সরকার এলাও করে না। তারপরে রোহিঙ্গারা যে নিজেরা যে ভিডিওগুলো ধারণ করেছে, রোহিঙ্গা যুবকরা কষ্ট করে যে ভিডিওগুলো ধারণ করেছে, আমরা সেই নির্যাতনের ভিডিওগুলাই বেশিরভাগ দেখেছি। তো এই সংকটের যদি একটা সমাধান না হয়, তাহলে রোহিঙ্গাদের এই বোঝা আমাদের মাথার উপর সারা জীবন থাকবে। তো এই বোঝা কিভাবে আমাদের কমাতে হবে, সেই বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী, সচেতন মহল, স্থানীয় যারা সচেতন এবং সীমান্তে চোরা কারবারি যারা আছে তাদেরকে স্টপ করতে হবে, এদেরকে বন্ধ করতে হবে। সচেতন মহল এবং যুবকদের মাদক থেকে সরে আনতে হবে। স্থানীয়দের গণমাধ্যম কর্মীদের এ বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। প্রতিদিন যে অপহরণ বাড়তেছে, এই অপহরণের কেন্দ্রবিন্দু কোথায়? রোহিঙ্গা ক্যাম্প থেকে সৃষ্টি হওয়া অপহরণ এখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, সেটি সারা জেলায় ছড়িয়ে যাচ্ছে। এই যে অপহরণগুলো, এগুলা নিয়ে যদি আমরা আওয়াজ না তুলি, কথা না বলি, তাহলে এটা আলোচনার কেন্দ্রে আসবে না। এটা আলোচনার কেন্দ্রে আনতে হবে, এটা নিয়ে আলোচনায় বসতে হবে। এই বিষয়গুলো স্পষ্ট আমরা তুলে আনলে সরকার সেটার উপর গুরুত্ব দেবে, অপহরণ কমবে, উকিয়া টেকনাফ তথা কক্সবাজারের মানুষ অপহরণের অভিশাপ থেকে বাঁচবে। অন্যদিকে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানটা নেমে আসবে। এখন রোহিঙ্গা যুবকরা এখানে কে কে বসে আছে, প্রতিদিন তাদের বাচ্চা জন্ম নিচ্ছে, বিশাল একটি জনগোষ্ঠী তাদের মধ্যে জন্ম নিয়ে বড় হয়ে যাচ্ছে। এই জনগোষ্ঠী যাবে কোথায়? রোহিঙ্গারা প্রতিদিন জন্মের হার যে হারে বাড়তেছে, মৃত্যুর হার তো কম বা চলে যাওয়ার হার কম। তো তারা যদি 12 লক্ষ এসে সেটা 24 লক্ষ বা 30 লক্ষে দাঁড়াবে। প্রতিদিন জন্মের হার বাড়তেছে, প্রতিদিন জন্মের হার বাড়তেছে, কিন্তু সমাধান কোথায়? এই এত বড় জনগোষ্ঠীটা কোথায় যাবে? আজকে উকিয়া টেকনাফে 34টি ক্যাম্পে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে 35 থেকে 36 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে যারা সিআইসি নামে পরিচিত। সেখানে অতিরিক্ত সচিবরা রয়েছে। এই আন্তর্জাতিক মহলে কথাগুলা তুলে না আনলে, স্থানীয় সচেতন মহল এবং গণমাধ্যম কর্মীরা এই বিষয়ে গুরুত্ব না দিলে রোহিঙ্গা সংকট সমাধান খুব কঠিন হয়ে দাঁড়াবে। তো রোহিঙ্গা সংকট সমাধান করতে হলে স্থানীয়দের গুরুত্ব সহকারে এগুলো আলোচনায় আনতে হবে। আর রোহিঙ্গারা এখানে জন্মের হার বাড়তে বাড়তে বিশাল সংখ্যা যখন দাঁড়াবে, একসময় আরো দীর্ঘায়িত হবে, আরো বেশি বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। এখন রোহিঙ্গা যুবকদেরকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তাদের তো সেখানে কর্মসংস্থান নাই। রোহিঙ্গা ক্যাম্পে কি কোনো কর্মসংস্থান আছে? কোনো কর্মসংস্থান সেখানে নেই। রোহিঙ্গা ক্যাম্পে সবগুলাই আন্তর্জাতিক থেকে আসা যে ডলারের খাদ্য, তাদের জন্য যে খাদ্যগুলো আসতেছে সেগুলা খেয়েই তারা বাচ্চা জন্ম দিচ্ছে, দিন রাত বসে বসে তাদের বিশাল প্রজন্মটা বাড়তেছে। সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা নাই, কর্মসংস্থান করার জন্য বিশাল জায়গা নাই। তারা আমাদের এখানে আছে স্বল্প সময়ের জন্য, তারা শরণার্থী, তারা রিফিউজি, তারা রোহিঙ্গা। তাদের একটা নিজস্ব রাষ্ট্র আছে, আরকান তাদের নিজস্ব রাষ্ট্র। আরকানের অসংখ্য খালি জায়গা এখন পড়ে আছে। রোহিঙ্গারা আসার পরে সেখানে অসংখ্য জঙ্গলে পরিণত হয়েছে, অসংখ্য মাছ সেখানে হয়েছে, বিভিন্ন পুকুরের মাছরা কে খাবে, কার মাছ, এরকম হয়ে গেছে। আর রোহিঙ্গাদের ভিটে মাটিতে এখন বিশাল বিশাল পাহাড়ের মতো জঙ্গল হয়ে গেছে। তো এগুলা রোহিঙ্গাদের আবার গিয়ে আবাদ করতে হবে। তো রোহিঙ্গারা যদি এখানে বসে থাকে, নিজের রাষ্ট্রের জন্য, নিজের রাষ্ট্রকে পূর্ণ উদ্ধার করার জন্য যদি তারা চেষ্টা না করে, তাহলে তারা এখানে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, অপহরণের কাছে জড়িয়ে যাচ্ছে, আরো জড়িয়ে যাবে। তারা তাদের চেষ্টাটা, তাদের মুভটা সেদিকে ফিরাতে হবে। আমাদের সরকারিভাবে গুরুত্ব দিয়ে, স্থানীয় সচেতন মহলকে গুরুত্ব দিয়ে রোহিঙ্গা যুবকদেরকে তাদের রাষ্ট্রের দিকে মুভ করাতে হবে। যদি তারা তাদের রাষ্ট্রের দিকে মুভ না করে না যায়, তাহলে
তারা এখানেই চিন্তা করবে ব্যবসা বাণিজ্য করার, এখানেই চিন্তা করবে তারা স্থায়ী হওয়ার, এখানেই চিন্তা করবে তারা মাদক কারবার আরো বাড়ানোর, আরো নানান অপরাধে জড়িয়ে যাওয়ার, কারণ তারা স্থানীয় হওয়ার চেষ্টা করে যাবে। এভাবে মাদক পাচার, মানব পাচার, মাদক পাচার স্থানীয় যুবকদেরকে নষ্ট করতেছে। আমাদের অনেক স্থানীয় যুবকদের শক্তি ব্যবহার করে তারা এখানে মাদক কারবার চালিয়ে যাচ্ছে রোহিঙ্গা যুবকরা। আর স্থানীয় আমাদের অনেক লোকেরা বুঝে আসতেছে না এই মাদক যে আমাদের জন্য কত বড় অভিশাপ, জাতির জন্য কত বড় অভিশাপ, এটি আমাদের পুরো বাংলাদেশের জন্য কত বড় অভিশাপ। এই মাদক নির্মূল করার জন্য আপনারা দেখবেন গুন্দুম থেকে তুম্বুরু যে রাস্তাটি গেছে, রাস্তার দুধারে ৩৬ বিজিবি সেখানে অনেক প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার লাগিয়েছে মাদক থেকে দূরে থাকার জন্য। এই প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার কিন্তু আমরা আগে দেখিনি, এই ১ মাস ১.৫ মাসের মধ্যে দেখতেছি। কেন? ১-১.৫ মাসে যে পরিমাণ ইয়াবা বিজিবি উদ্ধার করেছে, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা উদ্ধার করেছে, এটা অবাক হওয়ার মতো। এটাতে অসংখ্য ইয়াবা উদ্ধার করার পরে বাধ্য হয়ে বিজিবি প্ল্যাকার্ড, এই ব্যানার, পোস্টার গুলো লাগিয়েছে স্থানীয়রা যাতে সচেতন হয়, ইয়াবা থেকে দূরে থাকে, মানব পাচার, এই মাদক কারবার থেকে যাতে দূরে থাকে। তো এগুলো কখনো শেষ হবে না। রোহিঙ্গারা যতদিন বাংলাদেশে থাকবে, আমি আমার বিশ্লেষণ থেকে বলবো ইয়াবা কখনো স্টপ হবে না, হবে না, হবে না, হবে না। ইয়াবা বন্ধ করতে হলে, চোরাচালান বন্ধ করতে হলে, এই ইয়াবার অভিশাপ বা মানব পাচারের অভিশাপ, মাদক কারবারের অভিশাপ থেকে যদি কক্সবাজারবাসী বাঁচতে চায়, তাহলে রোহিঙ্গা সংকট সমাধান খুবই জরুরি। এই রোহিঙ্গা সংকট সমাধান যদি যথাসময়ে না হয়, তাহলে যেমনটা মানব পাচার বাড়তেছে তেমন মাদক কারবার আরো বেশি বাড়বে। কত বেশি আপনি তাদের গ্রেফতার করবেন, তার চেয়ে বেশি আরকান আর্মিরা দিচ্ছে। কারণ আরকান আর্মিরা তো নন অ্যাক্টর, তারা তো সন্ত্রাস, তারা তো কোনো রাষ্ট্রের মানুষ না, তাদের তো কোনো নিজস্ব রাষ্ট্র নেই। তো তাদের ইয়াবা দিতে সমস্যা কোথায়? তারা স্থানীয় চোরা কারবারিদেরকে ব্যবহার করতেছে, অন্যদিকে রোহিঙ্গা যুবকদের ব্যবহার করতেছে। এই দুই চোরা কারবারিদের ব্যবহার করে অসংখ্য ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে। দেখবেন আমাদের সীমান্তবর্তী এলাকা, যে টাইবালনের পরে হাতিমুরা, সোনাইচড়ি, এই যে গর্জবনিয়া, বিভিন্ন এলাকাগুলা, সীমান্তবর্তী এলাকার অনেক যুবক কিন্তু রোহিঙ্গা যুবকদের সাথে ইয়াবায় জড়িয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। আমরা যখন কোনো ইয়াবার বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করি বা ইয়াবার বিরুদ্ধে আমরা যখন কোনো সংবাদ প্রচার করি, স্থানীয় যুবকরা নানান নেতা কর্মী পরিচয় দিয়ে আমাদেরকে হামলা চালাতে আসে। আমি অমুক নেতা, আমি সমুক নেতা, এই নেতার পরিচয় দিয়ে বা একটি নির্দিষ্ট দলের নাম ভাঙ্গিয়ে তারা কি করে আমাদেরকে হুমকি দেয়। আমরা যাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে বা রোহিঙ্গা ইয়াবা কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রচার করি, আমাদের অনেক হুমকি আসে। যেমন সরাসরি আমার কাছে হুমকি এসেছে, তারা নির্দিষ্ট একটা দলের লোক, আমি বললে হয়তো বদনাম হবে, সেজন্য আমি নাম বলতেছি না। তবে স্পেসিফিকলি যারা আমাকে হুমকি দিয়েছে তাদের বিষয়ে সেই দলের উদ্যোক্তন ব্যক্তিদেরকে আমরা জানিয়েছি। যেই দলের সাধারণ সম্পাদক এবং সভাপতি, সাধারণ সম্পাদক পর্যন্ত তাদের কথা আমরা পৌঁছিয়েছি যে তারা বিভিন্ন মাদক কারবারিদের সাথে জড়িয়ে যাচ্ছে, তারা নিজেরাও জানে না তাদেরকে কিভাবে জড়িয়ে রাখতেছে, কিভাবে তাদেরকে ব্যবহার করে রোহিঙ্গা যুবকরা এখানে ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে, আরকান আর্মিরা ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে, সেই ইয়াবার টাকায় তারা যুদ্ধ চালাচ্ছে ওই দেশে। তা রোহিঙ্গা সংকট সমাধানের বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এই ইয়াবা, রোহিঙ্গা সংকট সমাধানের বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এই মানব পাচার। আজকে মানব পাচার ৩৪ জন মানব পাচারকারী প্রথমে শনাক্ত করে তাদেরকে অভিযান চালানোর পরে এখন ৮৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে বিজিবি সহ যৌথ বাহিনী। কোথায় থেকে? শামলাপুরের পরে টেকনাফের নোয়াখালী এলাকা থেকে বিগত ২ দিন অভিযান চালিয়ে বিজিবি ৮৪ জন ভিকটিমকে উদ্ধার করেছে, যাদেরকে তারা মানব পাচার করে বিদেশে এই মানব পাচারে পাঠিয়ে দেওয়ার জন্য তারা জঙ্গলে ঢুকিয়ে নানান অবৈধ অত্যাচার, জেনা বেদাত সেখানে চালাচ্ছে। তাদের অস্ত্র উদ্ধার করেছে। এর মধ্যে গত ৯ দিন আগে
কুতুবালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ছোট্ট মেয়ে, তাকে নিয়ে গেছে মানব পাচারকারীরা, তারা মানব পাচার করবে। সেই মেয়েটা হয়তো মানব পাচারে যাওয়ার জন্য রাজি ছিল না, যে হয়তো বুড়ে ওঠার জন্য রাজি ছিল না। মেয়েটিকে জেলাবেদাত করে মেরে ফেলা হয়েছে, তার লাশ উদ্ধার হয়েছে। মেয়েটির চেহারার চিহ্নই বলছে তাকে দর্শন করেছে, তাকে অত্যাচার করে মেরে ফেলেছে, সেটা তার চেহারা সাক্ষী দিচ্ছে। টেকনাফ পুলিশ তাকে উদ্ধার করে গতকালকে ময়না তদন্তে পাঠিয়েছে। কুতুবালংয়ের একটা মেয়ে, এই যে 12 থেকে 14 বছরের একটা মেয়ে, এই সুন্দরী মেয়েটাকে তারা দর্শন করে মেরে ফেলেছে। এই যে অপরাধগুলা সংগঠিত হচ্ছে, এই অপরাধগুলা থেকে উকিয়া টেকনাফবাসীকে যদি বাঁচাতে চান, তাইলে রোহিঙ্গাদের সংকট সমাধানের আলোচনাটা আমরা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসি। এটা আমরা শিরোনামের বাইরে এসে আলোচনা করি। জাতীয় সংঘের অধিবেশনে যাতে সেটা গুরুত্ব পায়। জাতীয় সংঘের অধিবেশনে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস মহোদয় সেখানে তুলে ধরল, সেখানে এনসিপির নেতারা বা বিএনপি নেতারা তুলে ধরলো, জামাত নেতারা তুলে ধরলো, কিন্তু শুধু তুলে ধরেই তো আর সমাধান হচ্ছে না, সেটা সেখানে সীমাবদ্ধ রয়ে যাচ্ছে। জাতীয় সংঘের অধিবেশনে সেই আলোচনাটা গুরুত্ব তখনই পাবে যখন আমরা স্থানীয়রা জোর দেব, সংবাদ প্রচার করব, রোহিঙ্গা বিষয়ে বারবার আমরা আলোচনায় আসব, রোহিঙ্গা বিষয় যাতে মরে না যায়, রোহিঙ্গা বিষয়ের আলোচনা যাতে পিছিয়ে না যায়। আমরা যদি বারবার রোহিঙ্গা সংকট সমাধানের আলোচনাটা সামনে নিয়ে আসি, এই সংকট সমাধানের আলোচনাটা যদি আমরা বারবার জাগ্রত রাখি, তাহলে দেখবেন সেটা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাবে। আন্তর্জাতিক পর্যায়ে যখন রোহিঙ্গাদের এই আলোচনা গুরুত্ব পাবে, তখন সংকট সমাধানের আলোচনাটা সরাসরি সামনে চলে আসবে। তো আমরা চাই রোহিঙ্গা যুবকদেরকে কাজে লাগাতে হবে, প্রয়োজনে তারা যুদ্ধে যাক। আরকান আর্মি নন অ্যাক্টর, তাদের সাথে যুদ্ধ করলে মিয়ানমারের সমস্যা কোথায়? এখন তো মিয়ানমার আর আরকানে নেই, আরকানের পুরো জায়গাটি এখন নন অ্যাক্টর সন্ত্রাসী একটা গোষ্ঠী আরকান আর্মিরা দখল করে বসে আছে। আরকান আর্মিদের সাথে যদি রোহিঙ্গা যুবকরা যুদ্ধ চালিয়ে তাদের জায়গা তারা পুনরায় উদ্ধার করে, তাতে মিয়ানমারের কোনো বাধাগ্রস্ত নেই। কারণ মিয়ানমার বুঝতে পেরেছে রোহিঙ্গারা এখন মিয়ানমারের মূল দুশ্মন না, রোহিঙ্গারা দুশ্মন না, দুশ্মন হচ্ছে আরকান আর্মি। দীর্ঘদিন ধরে আরকান আর্মিদের প্ল্যান নিয়ে রোহিঙ্গাদের নিপীড়ন করা হয়েছে এবং রোহিঙ্গাদেরকে বাংলাদেশে বিতাড়িত করে বাস্তবচ্যুত করে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের উপর বিশাল বোঝা আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই সব প্ল্যানের পিছনে আরকান আর্মির একটি শক্তি কাজ করেছে। আরকান আর্মিদের যুদ্ধগুলা খুব হাস্যকর। দেখবেন তারা 1-1.5 মাসের মধ্যে 3টা জেলা কিভাবে দখলে নিল, যেখানে ফিলিস্তিনের মতো রাষ্ট্রে এতদিন যুদ্ধ চলার পরেও আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ হামাসের মতো একটি শক্তিকে আমেরিকা ধ্বংস করতে পারেনি, ইসরায়েল ধ্বংস করতে পারেনি। ঠিক হঠাৎ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র মিয়ানমারের এত বড় শক্তিকে পরাজিত করে কিভাবে জয়লাভ করলো, হঠাৎ মধ্যে 3টা জেলা দখলে নিল আরকান আর্মিরা। এটি হাস্যকর। এটা হচ্ছে যুদ্ধ না, কারণ আরকান আর্মিদের নিজস্ব লোক আগে থেকে বিভিন্ন মিয়ানমারের জান্তা সরকারের চাকরিতে ছিল। তারা বান্দরবন, কাকড়াছড়ি, রাঙ্গামাটি থেকে ওইখানে চলে যায়, বাংলাদেশের বদনাম করে যে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী, আমরা মগ শাক বম মুরম, আমাদেরকে বান্দরবনে কাকড়াছড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে দিচ্ছে না, বিদায় আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান রাষ্ট্র হিসেবে মিয়ানমারে চলে এসেছি। এই গল্প যখন মিয়ানমারে শোনায় বৌদ্ধ ধর্মাবলম্বী এসব মুরংরা, মগরা বা বমরা, তখন মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিটে মাটি অর্ধেক কেড়ে নিয়ে তাদেরকে ফাড়া বসিয়ে দেয়। যেমন একটা রোহিঙ্গার 12 কানি সম্পদ আছে, তার থেকে 6 কানি কেড়ে নিয়ে যারা এখান থেকে পালিয়ে গেছে তাদেরকে সেখানে বসাইছে। তারপর তাদের লোকদেরকে জান্তা সরকারে চাকরি দিছে। এই বিভিন্ন চাকরিতে যখন জান্তা সরকারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আরকান আর্মির লোকরা চাকরিতে জয়েন হয়ে গেছে, তখন রোহিঙ্গারা যখন বাংলাদেশে রোহিঙ্গাদেরকে উস্কানি দিয়ে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে, রোহিঙ্গাদেরকে বাস্তবচ্যুত করে যখন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, হঠাৎ করে তারা যাতে আরকানের রোহিঙ্গাদের বিটে মাটি দখলে নিতে পারে, তারা সেই কৌশলে আগে থেকে কাজ করে আসছে। সেই কাজের ফল হিসেবে রোহিঙ্গারা আসার পরেই তারা বিভিন্ন জান্তা সরকারের ঘাঁটিতে গিয়ে আক্রমণ করেছে। বেশি আক্রমণ করতে হয় নাই, কারণ আরকান আর্মিদের নিজস্ব লোক তো আগে থেকে জান্তা সরকারের চাকরিতে আছে। সেই কারণে তারা সহযোগিতা করে সহজে 3টি জেলা তারা দখলে নিয়েছে।
রাসিদং, বুসিদং, মন্ডু, এই জেলা 3টি। এইখানে দখলে নিয়ে তারা এখন যে নিপীড়ন নির্যাতন রোহিঙ্গাদেরকে নতুনভাবে চালিয়েছে, তারা চাচ্ছে আরকানটা রোহিঙ্গা শূন্য করে বাংলাদেশে সকল রোহিঙ্গারা চলে আসবে, আর আরকান আর্মি নামের এই নন অ্যাক্টর সন্ত্রাসীরা পুরো আরকানটি কবজা করে তারা সেখানেই একটি রাষ্ট্র গঠন করবে। সেই রাষ্ট্রের নাম হবে রাখাইন। কিন্তু তারা যুদ্ধ চালাচ্ছে, যে সৈন্য, যে বাহিনী তাদের, সেটির নাম দিয়ে দেয় আরকান আর্মি। নামটি দিয়েছে আরকান আর্মি, তবে তারা জনগোষ্ঠী হচ্ছে রাখাইন, বম, মগ, মুরং, খেয়াং, এই জাতিগুলো। এই জাতিগোষ্ঠীগুলো এক হয়ে তাদের সহযোগী সংগঠন, যেমনটায় আছে এখানে আরাকান আর্মির সাথে কুকুচিং, ন্যাশনাল ফ্রন্ট, যারা বাংলাদেশের ব্যাংক ডাকাতি করেছে পাহাড়ের রুমাতে। এরপরে আছে জেএসএস, এই সন্ত্রাসী বাহিনীগুলো, শান্তি বাহিনী। এই 3টা বাহিনী হচ্ছে তারা বাংলাদেশে বিচরণ করে পাহাড়ি অঞ্চলে। আমাদের পাহাড় থেকে তারা বারবার সেনাবাহিনীদেরকে সরিয়ে যাওয়ার জন্য বলছে যে আমরা এখানে সেনা ক্যাম্প চাই না, সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হোক। বারবার সেনা ক্যাম্প প্রত্যাহারের জন্য দাবি তুলেছে। এই যে শান্তি বাহিনীর প্রধান শান্তুলার মা, সে আমেরিকার গিয়ে দেখা যায় জাতীয় সংঘের একটি অধিবেশনে অগাস্টিনা, শান্তুলাল মার আপন নাতনি অগাস্টিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা তুলেছে যে পার্বত্য অঞ্চল থেকে সেনা শাসন তুলে ফেলেন, সেনা ক্যান্টনমেন্ট তুলে ফেলেন, সেনা প্রত্যাহার করেন, যাতে করে যদি কোনো কারণে জাতীয় সংঘের চাপে বা আন্তর্জাতিক চাপে পরে যদি কোনো কারণে সেনা যদি আমরা পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলা যদি প্রত্যাহার করা হয়, সাথে সাথে আরকান আর্মিরা দখলে নেবে। তখন তারা জেএসএস, কুকুচিং একসাথে এই পার্বত্য অঞ্চলটা দখলে নিয়ে তারা রাখাইনে স্টেট গঠন করবে। এটি তাদের পূর্ব পরিকল্পনা। সেই পরিকল্পনাতে তারা কাজ করে যাচ্ছে কুকুচিং আরকান আর্মির সাথে। আগে সম্পর্ক না থাকলেও যখন রোহিঙ্গারা বাংলাদেশে চলে এসেছে, জোরপূর্বক তাদেরকে বাস্তবচ্যুত করেছে, তখন কুকিরা, জেএসএসরা, শান্তি বাহিনীরা এখন আরকান আর্মির সাথে যুক্ত হয়েছে। আমাদের সীমান্তে মাইন ফুতে রেখে অসংখ্য মানুষের পা চলে যাচ্ছে। সীমান্তে মাইন ফুতে রাখা এটা আন্তর্জাতিক অপরাধ, তাও আবার আমাদের বাংলাদেশে ঢুকে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশের এই পারে এসে তারা মাইনগুলা ফুতে রাখে। যখন আমাদের খিদে খাওয়া মানুষগুলো, খেতে কামারে কাজ করা মানুষগুলো যখন সেখানে কাজ করতে যায়, হঠাৎ করে মাইন বিস্ফোরিত হয়ে তাদের পা চলে যাচ্ছে। এরকম বিগত 1 বছরে 300-রও বেশি মানুষের আহত হয়েছে, পা হারিয়েছে, মারাও গেছে 10-12 জন এ তুম্বুরু সীমান্তের বিভিন্ন বারে। এগুলা আরকান আর্মিরা যেভাবে আমাদের সাথে শয়তানি শুরু করেছে, এরপরে নাফ নদী থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। জেলেরা মাছ ধরতে গেলে আরকান আর্মিরা এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। সোমালিয়ার সন্ত্রাসীদের মতো, সোমালিয়ার জলদস্যুদের মতো বাংলাদেশ মিয়ানমারের যে বাণিজ্য চুক্তি জাহাজগুলো আসে, সেই জাহাজগুলো আরকান আর্মিরা আটক করে রাখে, আবার মুক্তিপণের টাকা দিয়ে ছেড়ে দিচ্ছে, একেবারে সোমালিয়া স্টাইলে। এই যে আরকান আর্মি নন অ্যাক্টর, তাদের কারণে আমরা আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মতো একটি গুরুত্বপূর্ণ দ্বীপে আমরা ভ্রমণে যেতে পারতেছি না। আরকান আর্মিদের গুলির কারণে যখন নাফ নদীতে এসে গুলি পড়তেছে, মটার শেল পড়তেছে, তাদের AK-47 এর প্রত্যেকটা গুলি এসে পড়তেছে, ভারী অস্ত্রের গুলি এসে পড়তেছে, তখন বাধ্য হয়ে বাংলাদেশ সরকার সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। এই যে সেন্ট মার্টিনে একটা সরকারের পর্যাপ্ত পরিমাণ টাকা ইনকাম হয়, সেখানে সেন্ট মার্টিনের মানুষগুলো পর্যটকমুখী, তারা পর্যটক থেকে ইনকাম করে তাদের জনজীবন চলে, এই মাছ ধরে তাদের জনজীবন চলে। সেন্ট মার্টিনের চতুর্পাশে বঙ্গোপসাগরে মাছ ধরে জেলেদের জীবন পরিচালিত হচ্ছে। সেই জেলেরা বাধাগ্রস্ত হচ্ছে আরকান আর্মির কারণে। এখন তারা মাছ ধরতে যেতে পারতেছে না, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, গুলি চালাচ্ছে। এ নন অ্যাক্টররা। আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমার স্বাধীন সার্বভৌম মাটির উপরে কিভাবে আরকান আর্মি নন অ্যাক্টররা গুলি চালায়, সেটা আমাদের বোধগম্য নয়। তারা এদিকে কেন চালাবে? তারা একটা নন অ্যাক্টর, তারা আমাদের উপরে গুলি চালাবে, আমাদের সীমান্তের এবারে মাইন পুঁতে রাখবে, তারা আমাদের বাংলাদেশের বিভিন্ন সুরা কারবারিদেরকে ব্যবহার করে আমাদের এখানে ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে, আইস ঢুকিয়ে দিচ্ছে, বাংলাদেশের টাকা তারা চুরি করে, এসব বিক্রি করে টাকা নিয়ে তারা জান্তা সরকারের সাথে যুদ্ধ চালাচ্ছে, বাকি যে রোহিঙ্গা গুলা ওখানে আছে তাদের সাথে যুদ্ধ চালাচ্ছে।
এই যে একটি অত্যাচার নিপীড়ন করে বারবার রোহিঙ্গা বোঝাটি আমাদের মাথার উপর চাপিয়ে দিচ্ছে, এগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে। এটা আলোচনার প্রধান পর্যায়ে প্রধান শিরোনামে আনতে হবে। রোহিঙ্গা সংকট না হলে সমাধান হবে না। রোহিঙ্গা যুবকদেরকে ট্রেনিং দিয়ে আরকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পাঠাতে হবে আমার মতে। আমি আমার বিশ্লেষণ থেকে বলি, যদি নন অ্যাক্টররা কাকড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, মিজোরাম, আসাম, ভারত থেকে এসে যদি রোহিঙ্গাদের ভিটে বাড়ি দখল করে রোহিঙ্গাদেরকে বাস্তবচ্যুত করে বাংলাদেশে পাঠাতে পারে, তো রোহিঙ্গা যুবকরা কেন যুদ্ধ চালাতে পারবে না? তাদের অধিকারের জন্য, তাদের রাষ্ট্রের জন্য তারা কেন যেতে পারবে না? এখনই প্রয়োজন রোহিঙ্গাদের সরাসরি রোহিঙ্গা যুবকরা ট্রেনিং দিয়ে তারা তাদের রাষ্ট্র পুনরুদ্ধার করবে। কার থেকে? নন অ্যাক্টর থেকে। এখন নন অ্যাক্টরদের সাথে যদি যুদ্ধ চালায় মিয়ানমারের কোনো আপত্তি নাই, কারণ মিয়ানমার নিজেই বুঝতে পারছে এখন মূল দুশ্মন হচ্ছে আরকান আর্মি তাদের। এখন রোহিঙ্গা যুবকরা যদি যায়, এখন মিয়ানমার তো আর বাধা দিবে না। আর রোহিঙ্গা সংকট সমাধান কখনো হবে না যতক্ষণ পর্যন্ত আরকান আর্মিদেরকে এই জায়গা থেকে রোহিঙ্গা যুবকরা বিতাড়িত করতে পারবে না। কারণ রিপার্টিশন কারে নিয়ে করবেন? রোহিঙ্গা নিয়ে। তো রোহিঙ্গা নিয়ে যদি রিপার্টিশন করেন, রোহিঙ্গারা যাবে কোথায়? তাদের বাপ দাদার বাটি মিটে, তাদের নিজস্ব বাটি মিটে, তাদের ভিটে মাটিতেই তারা যাবে। তো তাদের ভিটে মাটিতে কিভাবে তারা যাবে? এখন তাদের ভিটে মাটিগুলা তো দখলে নিয়েছে আরকান আর্মি। তো আরকান আর্মি তো কোনো নির্দিষ্ট সরকার নয়, তাদের সাথে তো বাংলাদেশ আলোচনায় বসতে পারে না। তাহলে কিভাবে রিপার্টিশন হবে? এখানেই রিপার্টিশন বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে। রিপার্টিশন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ আরকান আর্মি। এখন রিপার্টিশন কাদেরকে দিয়ে করবেন? নন অ্যাক্টরকে দিয়ে তো আমাদের রিপার্টিশন হয় না। রিপার্টিশন আলোচনা তো আমরা এই নন অ্যাক্টরদের দিয়ে করতে পারি না, কারণ নন অ্যাক্টরদের রাষ্ট্র নাই। একটা নন অ্যাক্টরের সাথে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যদি আমরা তাদের সাথে আলোচনায় বসি, তাহলে মিয়ানমার আমাদেরকে দোষারোপ করবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমার কথা বলবে। আইসিজিতে রোহিঙ্গাদের গণহত্যা বিষয়ে যে মামলা চলতেছে, সে মামলাতে বাধাগ্রস্ত হবে যদি আমরা নন অ্যাক্টরদের সাথে বসি। কারণ নন অ্যাক্টরদের কোনো রাষ্ট্র নাই, স্বাধীন রাষ্ট্র নয়, তারা মাত্র সন্ত্রাসী। তাদের সাথে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা তাদের সাথে আলোচনায় আসতে পারি না। সেজন্য আমাদের আলোচনা হবে মিয়ানমারের সাথে। রোহিঙ্গাদেরকে রিপার্টিশন করতে আলোচনা চলবে মিয়ানমারের সাথে। মিয়ানমার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরাও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্রের সাথে আলোচনা করবে। এখানেই বের হবে রিপার্টিশনের মূল ধাপগুলো। রোহিঙ্গা সংকট সমাধানের আলোচনা এখানেই আসবে। তো মিয়ানমার আমাদের সীমান্তবর্তী এলাকা, আমাদের পাশে সীমানা। মিয়ানমার এবং বাংলাদেশ আমরা দুইটি রাষ্ট্র, একে অপরের সীমানার মধ্যে লাগানো। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে মিয়ানমার কিন্তু রোহিঙ্গাদের উপর বারবার গণহত্যা চালিয়েছে। গণহত্যা চালালেও এখন মিয়ানমার বুঝতে পারছে রোহিঙ্গারা কিন্তু তাদের মূল দুশ্মন না, তাদের মূল দুশ্মন আরকান আর্মি, নন অ্যাক্টররা। এই নন অ্যাক্টরদেরকে বিতাড়িত করতে বা সেখান থেকে তাদেরকে দৌড়াতে এখন রোহিঙ্গা যুবকদেরকে কাজে লাগানোর উত্তম সময়। সমস্ত রোহিঙ্গারা ট্রেনিং দিয়ে তারা সেখানেই চলে যাক, আমাদের কি আপত্তি? একটা রোহিঙ্গা যুবক যদি অস্ত্র নিয়ে, ছুরি নিয়ে, তাও নিয়ে যদি আমার রাষ্ট্রে ঢুকে, তাহলে সে সন্ত্রাসী। কারণ আমার রাষ্ট্রে নির্দিষ্ট বাহিনী আছে, আমার এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে অস্ত্রধারীরা থাকতে পারে না, তারা সন্ত্রাস। কিন্তু ওই পারে গিয়া যদি তারা যুদ্ধ চালায়, আমাদের আপত্তি কোথায়? সেটা তো আমার স্বাধীন সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসবে না। তারা তাদের জায়গায় পুনরায় উদ্ধার করবে। তো রোহিঙ্গা যুবকরা এখান থেকে যদি তারা তাদের রাষ্ট্রে মুভ না করে, তারা যদি তাদের রাষ্ট্রের দিকে না যায়, তাহলে এই রোহিঙ্গা সংকট যেমনটা সমাধান হবে না, রোহিঙ্গাদের অভিশাপ দিন দিন আমাদের উপর বাড়বে। অসংখ্য রোহিঙ্গা জন্ম নেবে। একসময় এই 12-14 লক্ষ রোহিঙ্গা এটি 1 কোটি রোহিঙ্গায় দাঁড়াবে। কারণ প্রতিদিন তাদের জন্মের হার বাড়তেছে, প্রতিদিন জন্ম নিচ্ছে। সেজন্য রোহিঙ্গা সংকট সমাধান খুব জরুরি, খুব জরুরি, এবং এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা খুবই জরুরি। প্রত্যেকটা শিরোনামে নিয়ে আসা খুবই জরুরি, প্রতিটি আলোচনায় নিয়ে আসা খুবই জরুরি। স্থানীয় গণমাধ্যম কর্মী, বাংলাদেশের প্রতিটি গবেষক এবং যারা সাবেক সেনা কর্মকর্তা অবসর নিয়েছে, সেরকম প্রত্যেকটা সেনা কর্মকর্তাদের আলোচনার মধ্যে এই রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে আসতে হবে। এটা আন্তর্জাতিক ইস্যুতে দাঁড়িয়েছে। এই রোহিঙ্গা সংকট সমাধান না হলে বাংলাদেশে বিশাল এক বিপদের আমরা চোখে দেখতে পাবো। এই বিপদগুলো আসার আগেই স্থানীয় একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বিগত 9 বছর ধরে এগুলো আলোচনায় এনেছি। বারবার রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি। এই রোহিঙ্গা সংকট সমাধানের আলোচনা করতে গিয়ে অনেক হুমকি ধমকির শিকার হয়েছি। আমি
মানব পাচারকারী মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে ইউটিউবে ফেসবুকে আমার বিভিন্ন নিউজ করার কারণে আমাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। বিগত সময়ে রোহিঙ্গাদের বিশাল এক মানব পাচারকারী এ মাদক কারবারি আমাকে সরাসরি মেরে ফেলার হুমকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে বিগত 3 বছর আগে আমার উপর হামলা চালিয়েছে। আমি যখন ভিডিও সংগ্রহ করতে যাই আমাকে ইট ফাটকেল মেরে আমার নাক ফেটে দিয়েছে, গাল ফেটে দিয়েছে, অনেক আঘাত করেছে। তারপরেও আমি দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের স্বাধীন সার্বভৌমত্বের স্বার্থে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বারবার কথা বলে এসেছি। তো আমি বলতে চাই এই রোহিঙ্গা সংকট সমাধানে এখন বাংলাদেশের প্রত্যেকেরই গুরুত্ব দিতে হবে, সচেতন মহলের গুরুত্ব দিতে হবে। এটি আমাদের জন্য বিশাল অভিশাপ। এই রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে নির্বাচনে। যেমন সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনের মধ্যে অনেক রোহিঙ্গা যুবক তো দেশের সিচুয়েশন বুঝে না, নিয়ম বুঝে না, তারা অভ্যস্ত, তারা এখানে শরণার্থী, তাদেরকে যে কোনো সময় টাকা দিয়ে ব্যবহার করতে পারবে। দেখা যায় আমাদের একটা মানুষকে হত্যা করতে তারা ব্যবহার করবে তাদেরকে। নির্বাচনে নানান একটি ঘটনা ঘটতে, নির্বাচনের সময় নানান একটি গন্ডগোল ঘটতে তাদের বিভিন্ন যুবকদেরকে ব্যবহার করতে পারে। সেটিও আমাদের মাথায় রাখতে হবে। কারণ দেশটি সংস্কার হওয়ার আগে অসংস্কার হওয়ার জন্য, এখানে দুর্নীতি হওয়ার জন্য, ঘটনা হওয়ার জন্য একটি মহল কিন্তু বসে আছে। সেজন্য রাষ্ট্রকে বাঁচাতে হলে, দুষ্কৃতকারী মহল থেকে দূরে রাখতে হলে এখানে রোহিঙ্গা সংকট এখানে আরো বেশি প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে, সামনে যে নির্বাচন, সে নির্বাচনের আলোচনায় সামনে রেখে কিন্তু প্রত্যেকটা দাফে এই রোহিঙ্গা আলোচনা আসতে হবে। রোহিঙ্গা যুবকদেরকে তাদের দেশের দিকে মুভ করানোর আলোচনা এখন খুবই গুরুত্বপূর্ণভাবে আনতে হবে। না হয় এই সংকট সহজে সমাধান হবে না। আমরা যদি এগুলো আলোচনা না আনি তাহলে এটা জাতীয় সংঘের অধিবেশনে উঠে আসবে না। জাতীয় সংঘের অধিবেশনে গুরুত্ব পাবে যদি আমরা বারবার সংবাদ সংগ্রহ করি। অধিক খায় আরকান আর্মির এই অত্যাচার, আরকান আর্মির এই নিপীড়ন, আরকান আর্মির এই নন অ্যাক্টরদের এই যে সীমান্তে নানান আমাদের সাথে অপকর্ম করা, অপকর্মে জড়ানো, যে নানান বিশৃঙ্খলা তৈরি করা, এই যে ইয়াবা ঢুকিয়ে দেওয়া, এই সমস্ত বিষয়গুলা আন্তর্জাতিক পর্যায়ে যদি আলোচনায় না আসে তাহলে এটি নিচে পড়ে যাবে, আরো বেশি অপরাধ বাড়বে। বিজিবি প্রতিদিন অপহরণকারীদেরকে ধরতে যাচ্ছে কিন্তু পারতেছে না। কই অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান করতে হবে, প্রত্যেকটা অপহরণে গুরুত্ব দিতে হবে। একটা অপহরণ হয়েছে, সে যেভাবে হোক, কতদিন হয়েছে, কিভাবে হয়েছে, এই অপহরণটা গুরুত্ব দিয়ে যদি প্রশাসন নামে তাহলে অপহরণকারীদের মূল হোতাগুলা ধরা পড়বে। এখন প্রতিদিন ইয়াবা উদ্ধার করতেছে, কিন্তু ইয়াবার উদ্ধার করতে গিয়ে তো আরো ইয়াবা আসতেছে, সমাধান তো হচ্ছে না। ইয়াবা কারবারিরা ধরা পড়তেছে, কিছু সংখ্যা কমতেছে, আরকান আর্মি আর কতগুলাকে ব্যবহার করতেছে। তো সীমান্তের এই গভীর নজরদারি বাড়াতে হবে, সীমান্তে যুবকদেরকে সচেতনতা বাড়াতে হবে। সীমান্তে যে হারে ইয়াবা বর্তমানে আসতেছে, আমি বিগত 2-3 বছর আগে এভাবে আসে নাই। এই বিগত 3 মাসে যে পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এই ইয়াবা বিগত 10 বছরে উদ্ধার হয়নি। কেন হয়নি? কারণ বাংলাদেশে এগুলার স্থান পেয়েছিল। এখন স্থান না পাওয়ার জন্য, ইয়াবা বন্ধ হওয়ার জন্য, চোরাচালান বন্ধ হওয়ার জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমাদেরকে বারবার তুলে আনতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।